জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী বিদ্যাং দেহি সরস্বতী নমস্তুতে। প্রণাম করো। বল 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 না বল বল তোর বিয়ে না তোর বিয়ে আপনি আপনার আসিবেন। বেশ ঠিক আছে, বেশ সকলেই উপস্থিত থাকিবেন বলে বাহ দাঁড়া, তোর মুখটা দেখায়। এত সম্মান যখন করছিস না তখন তখন তোকে সবাই পছন্দ করবে খুব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি সুদীপা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো ভিডিওর শুরুটা দেখে বুঝতেই পেরেছো যে আজকে কী ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, সরস্বতী পুজোর দিন ভিডিওটা নিয়ে এসেছি আজকে। আর এটা ছিল 3rd ফেব্রুয়ারি, মানে আমাদের এখানে 3rd ফেব্রুয়ারি পুজো হয়েছে, অনেক জায়গায় তো 2nd ফেব্রুয়ারিও পুজো হয়েছে। তো আমি সেদিন স্বাভাবিকভাবেই খুব সকাল সকাল উঠেছি, কারণ চোখ দেখে বুঝতে পারছো চোখ ফুলে আছে, আমার ঠিকঠাক ঘুম হয়নি, কারণ আমার একটু বেলার দিকে ওঠা অভ্যেস। আমি সেদিন খুব তাড়াতাড়ি আমার ঘুম ভেঙে গেছে, 6টা 10-15তে আমি অনেক তাড়াতাড়ি উঠে গেছি, 7টার মধ্যেই উঠে গেছি। তো ঘুম থেকে উঠেই যেটা ফার্স্ট কাজ থাকে সরস্বতী পুজোর দিন, যে খুব সকাল সকাল স্নান করে নেওয়া। আর এবারে না ঠান্ডাটা একদমই ছিল না, তাই সেইভাবে কোনো কষ্ট নেই। এমনিতেও সরস্বতী পুজোয় আমাদের মতো মানুষদের কখনোই কোনো মানে ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে আমাদের এজের ছেলে মেয়েদের কখনো কোনো কষ্ট হয় না। তাই এই যে আমার বাড়িতেই দুটো সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে, আমি এখানে এবারে পুষ্পাঞ্জলি দেব। তার কারণ হচ্ছে অন্যান্যবার আমি স্কুলে পুষ্পাঞ্জলি দিই, আমার ফ্রেন্ডের বাড়িতেও পুষ্পাঞ্জলি দিই, কিন্তু এবার সেটা আর হয়নি। তা আমার মহারানী দেখো তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, কারণ ও যাবে ওর বাবার অফিসে পুষ্পাঞ্জলি দিতে। আর আমিও কিন্তু স্নান করে একদম চলে এসেছি, আমি ঘরে পুষ্পাঞ্জলি দিয়ে দেবো। তো মহারানীকে বললাম তুই আমার সাথে একবার পুষ্পাঞ্জলি দিয়ে দে, আমি নিজে নিজে যা মন্ত্র জানি, একটু ভুল ত্রুটি হয়েছে সেটা তোমরা আমার মন্ত্র দেখলেই বুঝতে পারবে। যাই হোক না কেন, আমি ছোটোবেলা থেকে ওই বিনা রঞ্জিত পুস্তক হস্তেই শুনে এসেছি, তারপর এখন দেখছি যে বিনা পুস্তক রঞ্জিত হস্তে, এটা হচ্ছে ঠিক কথা। যাই হোক, স্নান করে একটা সাদা জামা তো পরে নিয়েছি, এমনি একটা নর্মাল জামা, শাড়ি তখন পরিনি, বাড়িতে যেহেতু করব। তো আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব, পুজো করে নেব। সেদিন তো সোমবার ছিল, তাই ভোলে বাবার পুজোও করি আমি প্রত্যেক সোমবারে। তো পুজো করে নিয়ে তারপর ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপর শাড়ি পরে স্কুলের উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের বাড়িতেই গাঁদা ফুলের গাছ রয়েছে। আর ওটা কি দেখালাম দেখলে, গোটা গাছটাতে মানে লেবু গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে, আর কি সুন্দর লাগছে দেখতে, পুরো সাদা ফুলে ভর্তি। তো এই যে নিচ থেকে দুটো তুলে নিলাম, তারপর ওপরে গেলাম, ছাদে অনেক গাছ রয়েছে, সেই ছাদ থেকে কয়েকটা ফুল তুলে নিতে গেলাম আর কি। তো আমি আর আমার মহারানী বাড়িতেই পুষ্পাঞ্জলি দিয়ে দেবো। অন্যান্যবার আমি আমার বান্ধবীর বাড়িতে পুষ্পাঞ্জলি দিই, কিন্তু এবারে সেই উপায়টা নেই, তাই বাড়িতেই আর কি পুষ্পাঞ্জলি দিয়ে দিতে হবে। আর যেহেতু খুব তাড়াতাড়ি পুজো, তাই স্কুল বা অন্য কোথাও আর দেওয়াও হলো না, আর একা একা ভালোও লাগে না, তাই না দিতে। পুষ্পাঞ্জলি মন্ত্র জানিস তা? জানিস না? জানি না? তাহলে আর কি করে পুষ্পাঞ্জলি দিবি? আমি যেটা বলবো সেটা শুনে শুনে, আমি যেটা বলবো সেটা শুনে শুনে বলবা, ঠিক আছে? ধরো, বলো, এমন জোর হাত করো। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী
ভগবতী ভারতী বিদ্যাং দেহি সরস্বতী নমস্তুতে প্রণাম করো। হ্যাঁ দাঁড়া, আমি এখানে মা সরস্বতীকে দিয়ে দিই। তুমি লাগার পাবা না, তোমার ফুলটা আমি দিয়ে দেবো। দাও। আসলে আমার মহারানীর যেতে দেরি হচ্ছিল, মানে বর্দার অফিসে বৌমনির একটু রেডি হওয়া আরও বাড়ির কাজকর্ম ছিল। তো ও রেডি হয়ে বসেছিল আর আমিও স্নান করে নিয়েছি। তো বললাম চল তুই আর আমি দুজনে একসঙ্গে মিলে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই। ঘরেই নিজে নিজে মন্ত্র বলে দিয়ে দিয়েছি। একটু ভুল ত্রুটি তো আছেই, মা সরস্বতী যেন সেটাকে ক্ষমা করে দেয় আর কি। তো দুটো মূর্তি রয়েছে আমাদের ঘরে, তো দুটো সরস্বতীর মূর্তিতেই আর কি দিয়েছি। তো যাই হোক, এরই মাঝে এসেছিলো আমার বঞ্জি, যে ওকে কেন আমি নিইনি। আমরা দুজনে মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম, ও এসছে কিন্তু ও তখনও স্নান করেনি। আর তার থেকেও বড় কথা, ও ছোটো ছেলে, ও কি আর পুষ্পাঞ্জলি দেবে, ওর বয়স ওই 2 বছর মতো। তো যাই হোক, আর আমার মহারানী তো স্কুলে ভর্তি হয়েছে, তো নতুন স্কুলেও যাবে, তাই জন্য ও পুষ্পাঞ্জলিও দিল আর একটু বলতে পারে, বড় হয়েছে। যাই হোক, তো ঘরে ঠাকুর পুজো করে নিয়েছি। মা সরস্বতী পুষ্পাঞ্জলি দেওয়ার পর তারপরে মহারানীকে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি ভোলে বাবার পুজো করে নিয়েছি। তারপর ধূপকাঠি দিয়ে দিয়েছি। মা সরস্বতীকেও আলাদা একটা পাত্রে আজকে জল মিষ্টি দিয়েছিলাম আর কি, আর ভোলে বাবাকেও দিয়েছিলাম। আর তাছাড়া তো বাড়িতে দেওয়া হয়। তো বাড়িতে যে ঠাকুরকে যখন পুজো করা হয় সেটা মা আর বাপি দুজনে মিলেই করে। হ্যাঁ, দুজনেই অর্ধেক অর্ধেকভাবে মানে নিজেদের মতো করে করে, আর আমিও করি। তো যাই হোক, পুজো টুজো আমি মোটামুটি সেরে ফেলেছি। প্রত্যেক সোমবারই আমি শিবের পুজো করে থাকি, আজকেও তার ব্যতিক্রম নয়। তো শিবের পুজো করার সময় তখন আমি কিন্তু সেটা ভিডিও রেকর্ড করিনি। এটাই মহারানীর সঙ্গে প্রথমবার আমি একসাথে পুষ্পাঞ্জলি দিলাম, তো সেই জন্যই আর কি ভিডিওটা রেকর্ড করা। না হলে পুজো করার সময় এসব ভিডিও রেকর্ড করার কথা আমার মাথাতেও থাকে না। এরপরে এটা আর কি মা এলো, তো মায়ের সাথে আমি একটু কথা বলে নিচ্ছিলাম আর কি। তো যাই হোক, তারপরে পুজো করে নেওয়ার পরে এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ না? ভগবানকে ফুল দিয়ে পুজো করার পর আর ফুল দিয়ে সাজানোর পর কি যে অসাধারণ সুন্দর লাগে দেখতে। আমাদের তো ঠাকুর রাখার সে অর্থে বিশাল জায়গা নেই, তো এটুকুর মধ্যে আর কি যতটুকু পারা যায় ততটুকু করার চেষ্টা করি। যাই হোক, পুজো করার পর তারপর আমি খেয়ে নিয়ে একটু বসে থেকে রয়ে শয়ে আর কি তারপর রেডি হয়েছিলাম। আসলে এবার না পুজোটা অন্যরকম, ফ্যাকাসে ফ্যাকাসে যেন, কারণ আমাদের অনেক বন্ধু সংখ্যা কমে গিয়েছে। এ আসছে তো ও আসেনি, ও আসছে তো এ আসেনি, একদমই নিতান্তই কম, মানে নেই বললেই চলে। তো এই যে আমি শাড়িটা পরে নিয়েছি মায়ের কাছ থেকে, এরপর বাকিটা রেডি হব, চুল আঁচড়াবো, একটু সাজুগুজু করবো। তো এই যে সাজগোজের জিনিস তেমন কিছুই না, গলার হার, কানের দুল, হাতে চুড়ি, চোখ, আর হচ্ছে গিয়ে টিপ, লিপস্টিক, একটু আইলাইনার, একটু সেন্ট, ব্যাস এইটুকুই, আর কিছুই না। তো রেডি হয়ে একেবারে দেখা হচ্ছে। তো এই তো রেডি হয়ে চলে এসেছি, বেশি কিছু সাজিনি, তাও কম কম করে বেশ সেজে ফেলেছি। তো আমাকে বলো তো কেমন লাগছে দেখতে। অদ্ভুতভাবে জুতোটাও ম্যাচ করে গেছে, ব্লু কালারের হয়ে গেছে, মা খুঁজে খুঁজে এটা বের করে দিয়েছে, জুতোটার কথা মাথাতেও ছিল না। তো চলো বেরোবো, অনেকটাই দেরি হয়ে গেছে, আমার বন্ধু আমার জন্য ওয়েট করছে। তো মাকে বাই বলে দিয়ে আমি যাচ্ছি। মা তো নিজের কাজকর্ম করছে, মায়েরই বেরোনো হয় না, বাপিও যাবে বাইরে, বাড়ির সবাই মোটামুটি টুকটুক করে গেছে। তো আমি মাকে বাই বলে দিয়ে আমিও চললাম বাইরে, আজকে খাওয়া দাওয়া থাকা আর কি। যাই হোক, এই একটা দিনই, সারা বছরের এই একটা দিনেই বন্ধুদের সাথে দেখা হয়, মানে স্কুল ফ্রেন্ডদের সাথে একসঙ্গে মিলিত হই আমরা এক জায়গাতে। তো এবার বন্ধুর সংখ্যা নিতান্তই খুবই কম। তো এই যে ওই যে দূরে দেখতে পাচ্ছ আমার বন্ধু অপেক্ষা করছে। আসলে অন্যবার না সব বান্ধবীরা মিলে যায়, এবার কেউ যাচ্ছে না। তাই ওকে বলেছিলাম ভাই আমাকেই নিয়ে যাস, আরও যেতে যেতে বলছে কি জানো, ভাই চারিদিকে যত মেয়ে দেখছি সবাই দেখতে কি সুন্দর, কাকে দেখবো আর কাকে না দেখবো বুঝতে পারছি না। বললাম ভাই তুই ওইসব দেখতে গিয়ে আমাকে ফেলে দিস না, সর্বনাশ হয়ে যাবে। এমনিতেই তো আমি রাস্তায় ভিডিও বানাচ্ছি তোকে দেখানোর জন্য, তোকে আর আলাদা করে কেত মারতে হবে না ভাই, পড়ে গেলে মরে যাব। আর বলছে এই সব ভয়েস কিন্তু অ্যাড করিস না। কিন্তু ওকে কে বলবে ভাই, আমি ভয়েস অ্যাড না করলেও ভয়েস ওভারে আমি সেম কথাই বলে দিচ্ছি। যাই হোক, তো স্কুলে এসে দেখছি কি ভিড় ভাই, কি ভিড়, আমার তো মনে হচ্ছে আমি অন্য গ্রহ থেকে চলে এসেছি, এলিয়েন মানুষ, মানে সরি, এলিয়েন আবার মানুষ কী করে হয়। যাই হোক, মানে কি অদ্ভুত অবস্থা, কেমন যেন অসহায় অসহায় লাগছে নিজেকে, পুরো মনে হচ্ছে বেমানান একদম। আর আমাদের স্কুল ফ্রেন্ড, মানে স্কুল ফ্রেন্ডের যে দলটা থাকে ভাই, গ্রুপটা, সেই গ্রুপটাই এবারে মিসিং। আমরা মোটে 6জন ছিলাম, তাও 4জন কনস্ট্যান্ট ছিলাম, 3জন মেয়ে আর ওই যে বন্ধু যে এলো, আমরা 4জন মিলে। আর বাকি দুজনের সঙ্গে হঠাৎ মানে কিছুক্ষণের জন্য আড্ডা, তারপর তারা চলে গেছে নিজেদের কাজে বা নিজেদের বাড়ি।
এখানে ঢুকতেই পারছি না, এত ভিড়। আর আমাদের স্কুলটা কি সুন্দর সাজিয়েছে দেখো, পুরো বিয়ে বাড়ির প্যান্ডেলের মতো, মানে গেটের মতো, অসাধারণ। প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর সাজায়। আর দুই সাইডে দুটো হচ্ছে গিয়ে সেলফি জোন, বেশ সুন্দর লাগছে। এই যে মহারানী এসছেন, উনি ভেবেছেন ওনার ছবি তুলছি, আসলেই সুন্দর লাগছিল ওকে দেখতে। আর একে বললাম, ভাই তোর মুখটা একবার দেখা, যদি কারো পছন্দ টছন্দ হয় তাহলে বলবে। বলছে না না, ওসব মুখ দেখানো যাবে না, আই এম সেলিব্রিটি। যাই হোক, ও সেলিব্রিটি কে বলেছে, আমি তোর মুখটা দেখিয়েই দিলাম। এনিওয়ে, তারপর স্কুলে আমরা না ঢুকতে পেরে যাচ্ছিলাম আরেকটা বান্ধবীর কাছে, সে কোচিংয়ে আছে, ওই কোচিংয়ে ও পড়ায়। আমরা যাচ্ছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। আর এখানে শুক্লাকে বললাম, এই যে আমার বান্ধবী, ওকে বললাম, ভাই তোকে একটু নিয়ে নি। বলছে হ্যাঁ, আমি তোর সব ভিডিও দেখি। আমি বললাম ঠিক আছে, এবার নিজেকেও দেখবি। এই আর কি, যেতে যেতে দেখছিলাম কতজন কত কাণ্ড করছে। স্কুলের পেছন দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়েই আমরা আর কি যাচ্ছিলাম। তো প্রথমে ওই জন্য স্কুলটা তোমাদেরকে দেখালাম। তো দুজনের সেম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে না অনেকটা, শাড়িটা বেশ সুন্দর। আজকে মানে আজকে না, সেদিন তিনজনেই আমাদের প্রায় ম্যাচিং ম্যাচিং হয়েছিল। এই যে যাওয়ার পথে সুন্দর একটা জায়গা দেখে মডেল আমাদের দাঁড়িয়ে পড়েছে। আর এই যে আমাদের স্পেশাল ফটোগ্রাফার, সিরিয়াসলি এই যে আমাদের বন্ধু, এর কাছে আইফোন থাকে। আর প্রত্যেক বছর এ আমাদেরকে ধৈর্য ধরে সুন্দরভাবে প্রত্যেকের ছবি তুলে দেয়। এবারে তো গ্রুপে মেম্বার সংখ্যা কম, অন্যান্যবার অনেকজন থাকে, তো সবাইকে ধরে ধরে ছবি তুলে দেয়। মানে ওর বিশাল ধৈর্য ভাই। আর এই যে এই বান্ধবী অনুশ্রী, এর কোচিং সেন্টারে এসেছিলাম, এখানে একটু প্রতিমাকে প্রণাম করলাম। এটাই প্রথম প্রতিমা দেখা, স্কুলের ভেতরে তো ঢুকিনি, বলা যেতে পারে ঢুকতে পারিনি। তোর বিয়ে না তোর বিয়ে, আপনি আপনারা আসিবেন, বেশ ঠিক আছে, বেশ সকলেই উপস্থিত থাকিবেন বলে বেশ। তারপরে এই যে এখানে ব্যাপারটা কি হলো বুঝতেই পারলে, সামনে অনুর বিয়ে, তাই নিমন্ত্রণ করছিল। তারপরে কোচিংয়ের পিছন দিকে একটু যাচ্ছিলাম, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, ওখানে খিচুড়ি খাওয়ার জন্য। প্রথমে আমি যাচ্ছিলাম না, কারণ আমি ওখানে একদমই নতুন, আমার চেনা জানা না, আমি এখানে পড়িও নি, আমি ওখানে কাউকে চিনিও না। তারপর অনু বললো যে না, খেতেই হবে, কারণ আমরা দুজন খাবো, তুই দাঁড়িয়ে থাকবি, ব্যাপারটা ভালো দেখায় না। তো যাই হোক, কিন্তু আমাদের ফটোগ্রাফার বন্ধু সে কিন্তু খায়নি, আমরা তিনজনেই খেয়ে নিচ্ছিলাম। আমার কেমন একটা কেমন লাগছিল, যাই হোক তবুও এই যে ভোগের প্রসাদ খেতে পেয়েছি এই অনেক। নাহলে স্কুলে খেয়ে নিতাম, আমরা স্কুলেই খাই বেশিরভাগ সময়ে। তো ওখানে ছিল খিচুড়ি, একটা তরকারি, টক আর মিষ্টি। যাই হোক, খাবারগুলো তো ভালোই, ভোগ তো অবশ্যই ভালো হয়, কিন্তু এত ঝাল ছিল, সেই ঝালে হুহা করে আমাদের যে কী অবস্থা। যাই হোক, ওসব বলতে নেই, ভগবান পাপ দেয়। বেশ ভালো করে খাওয়া দাওয়া করে নিলাম বান্ধবীর দৌলতে। সে ম্যাডাম বললে কথা, সে আমাদেরকে একটু ট্রিট দিয়ে দিল আর কি, হালকাসা ট্রিট নয়, মানে ওই আর কি, ওর ফেভারেই তো খেয়ে নিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর তারপর আমরা হাঁটতে হাঁটতে এবার স্কুলের দিকে যাচ্ছি। অন্যান্যবার আমাদের গ্যাং থাকে 15-20 জনের, সেটা আরও বাড়ে, কিন্তু এবার কমতে কমতে একদমই তলানিতে ঠেকেছে। ঠিক আছে, অনেকজনের বিয়ে, কারোর বয়ফ্রেন্ড আছে। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে, 2-4 জনের সাথে দুঃখের ঘটনা ঘটেছে। যেমন হচ্ছে, এটা আমার আমার বান্ধবীকে দেখেছো, মানে আমার বান্ধবী বলা ভুল, সবাই আমার বান্ধবী। তো যার সাথে আমি বেশি থাকি সে হচ্ছে গিয়ে পাপিয়া, কিছুদিন আগে ওর বাবা মারা গিয়েছে, তো ওর মনের অবস্থা ভালো নয়। আরেকজন ছিল রিয়া, সেও আমাদের পার্টনার। তো কী হয়েছে, ওরও ঠাকুমা মারা গিয়েছে, ওর তো অশৌচ চলছে। যাই হোক, অনেক গ্যাং, মানে গ্যাংয়ের আমাদের বন্ধু সংখ্যা কম, অনেক কম, মানে একেবারেই নেই বললেই চলে, এই 3 জন আর কি। তো এই যে তারপর স্কুলে চলে এসেছি। আর এই যে দেখছো, যেটাতে জীবনের আমাদের প্রচুর আছে, সেটাই আবার প্রচুর প্রচুর এখানে দেখতে পেলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ভেবেছো, বাঁশের কথাই বলছি। চারিদিকে শুধু কাপল আর কাপল, দেখতে দেখতে মানে চোখ ঝালাপালা হয়ে গেল ভাই, কি বলবো। যাই হোক, অবশেষে স্কুলে এসেছি। তারপর অনেকক্ষণ এখানে বচসা হয়েছে। আরে রে 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 রে, এ কি দেখছো, এই যে শুভ আমাদের প্রণাম করে ফেলেছে অনুকে, কারণ হচ্ছে ও কয়েকদিন পর বিয়ে করছে, বিয়ে করলেই নাকি বড় হয়ে যায়, সে দিদি হয়ে যায়। আর তারপর তো হাই হ্যালো এই সমস্ত কিছু তো শুনতেই পেয়েছো। যাই হোক, এখানে অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর আমরা ফাইনালি ডিসাইড করলাম যে না, এবার স্কুলের ভেতরে যাওয়া উচিত, না হলে কি হেঁটে হেঁটে আর ঘুরে ঘুরে পায়ে ব্যথা হয়ে যাচ্ছে। এখানেও 2-4 জনের সাথে দেখা হয়ে গেছে, কথা হয়েছে হয়তো, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, অনেক মানুষই দেখছি অচেনার মতো বিহেভিয়ার করছে, যেন চেনে না, পুরো রূপটাই যেন পাল্টে যাচ্ছে। আর আস্তে আস্তে মনে হচ্ছে স্কুলটা আর আমার স্কুল নেই, কারণ স্যাররাও অনেক চলে গেছেন, অনেকজন রিটায়ার্ড হয়ে গেছেন, সব বন্ধু বান্ধবী হারিয়ে যাচ্ছে, কেউ বিয়ে করে চলে যাচ্ছে, মানে বিয়ে করেই চলে যাচ্ছে আর কি সব। যাই হোক, তো আমাদের স্কুলটা কি অপূর্ব সুন্দর সাজিয়েছে দেখো, চলো ভিতর দিকে যাই। মানে এত সুন্দর, অসম্ভব। আর প্রত্যেক বছরই একটা থিম থাকে, এবারেও তার ব্যতিক্রম কিছু নয়। এবার জল নিয়ে ভাবা হয়েছে, জল বাঁচানোর জন্য।
তো বেশ সুন্দর, কিন্তু পুরোটা খুব ভালোভাবে দেখতে পারিনি, বুঝলে? বিশ্ব জলাভূমি দিবস এটার ওপর থিম করা হয়েছিল। ভালোভাবে দেখতে পারিনি কারণ এতটাই ভিড়, আর চারিদিকে এই থিমটা করার জন্য বা প্রচুর গাছপালা আছে আমাদের স্কুলে। অসম্ভব সুন্দর স্কুল, যেটা যে কেউ দেখলেই বলবে। তো এই জন্য স্পেসটা কম আর ভিড় প্রচুর, একদম মানে প্রচণ্ড ভিড় এক কথায় বলা যেতে পারে। তো তখনও স্কুলে খাওয়া দাওয়া আর কি চলছিল। এবার একটাই দুঃখের ব্যাপার, কোনো স্যারের সাথে দেখা হয়নি, দেখতে পাইনি, আর খুব বেশিক্ষণ ছিলাম না। আর এই যে আমাদের মা, যার জন্য এত অপেক্ষা, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। আমরা যখন ক্লাস 9-এ পড়ি তখন এই মাকে আনা হয়েছিল। 9-এ কি, না 9-এ না 10-এ, 9-10 যাই হোক কিছু একটা হবে। তখন এই মাকে আনা হয়েছিল। 4 হাতের মা, ঠিক আছে? তো মায়ের এখানে দুটো বাহন আছে, হাঁস আর ময়ূর। এক হাতে 2 হাতে বীণা আছে, এক হাতে বই আছে, আর এক হাতে রুদ্রাক্ষের মালা আছে। অসম্ভব সুন্দর। এই যে প্রতিষ্ঠা দিবস আমরা দেখেছিলাম, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া আর কি। তা আগে তো মায়ের সাথে প্রতিদিন দেখা হতো, প্রতিদিন স্কুলে আসতাম, এখন আর হয় না। আর এগুলো হয়েছে স্কুলের সৃজনী। ছোটো ছোটো ভাই বোনেরা কী সুন্দর ছবি এঁকেছে, কেউ কবিতা লিখেছে, কেউ বা গল্প লিখেছে, নানা রকমের নানা ধরনের কিছু। আমরাও যখন স্কুলে পড়তাম তখন আমরাও দিতাম। বড্ড মিস করি, বড্ড মিস করি। সবথেকে বড় মিস করছি আমার স্কুলটাকে, মানে স্কুলের সেই চেনা পরিচিত ছন্দটাকে। স্কুলটা তো একই আছে, কিন্তু স্কুলের স্যার ম্যামরা নেই অনেকেই, অনেকেই আছেন, আবার অনেকেই নেই, বন্ধু নেই, সেই জন নেই, সেই ছুটোছুটি ক্লাস করা সব কিছু যেন হারিয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার! এগুলো যদি আবার ফিরে পেতাম, সে কষ্ট লাগে। আর তার সঙ্গে আরও বেশি কষ্ট লাগছে, একের পর এক বন্ধু বান্ধবী হারিয়ে যাচ্ছে। অনেকে তো ধরো চিনতে পারে না, যোগাযোগ কমিয়ে দেয়, অনেকের বিয়ে হয়ে যাচ্ছে। আর যে তারপরে এসেছিলাম স্কুলের উল্টো দিকে এখানটাতে, এখানে প্রত্যেক বছর আমরা জমায়েত হয়ে গল্প করি। এবারে প্যান্ডেল করে করা হয়েছে, অন্যবার একটা মঞ্চ টাইপের আছে, ওখানেই করা হয়। কিন্তু এখানে কারোর একজনের বিয়ে আছে, একটা দাদার। তো সে তার বিয়ের জন্য বিশাল প্যান্ডেল হচ্ছে বলে সেই জায়গাটা একটু কমিয়ে ফেলা হয়েছে। তো এখানে ঢুকে মাকে দেখবো কি চাই, সবাই দেখছে এখানে ছবি তুলতে ব্যস্ত, স্পেসটা কম আর কি। যাই হোক, এখানে এসে সবাই ফটো তোলে, আড্ডা মারে, বিশাল বড় এখানে মাঠ আছে। আর এখানে অনুর কাণ্ডটা দেখো, আর শুভকে দেখো বেচারা। এক বন্ধু তো আমাদের ক্যামেরাম্যান, আরেক বন্ধু হয়েছে আয়নাম্যান। ও আসলে চুলগুলো খুলে রেখেছে, আর এত বড়ই চুল যে ওর চুলে জড়াবড়ি লেগে গেছে, তো সেইটা ছাড়াচ্ছিল। আমাকে বলছে খবরদার এটা ভিডিওতে দিবি না। তো ও তো জানে না যে এই মোমেন্টগুলোই তো রেখে দিতে হয় না সারা জীবনের জন্য। ভাই ক্ষমা করে দিস ভাই, কিন্তু এটা তুই পরেও দেখবি, মজা পাবি, ওই জন্য আমি এটা রেখে দিলাম, ঠিক আছে? বেশ ভালো লাগছে। তো দেখতে পাচ্ছ আমাদের আজকের টিম 5 জন, যেখানে আমরা 15 থেকে 20 জন থাকি। তাও তো আসার কথা ছিল না। আমি শুক্লাকে আর অনুকে বলেছি, ভাই চ, যেতে হবে। মানে ওদের আসার ভালো লাগছিল না। স্বাভাবিকভাবে আমাদের কারোরই ভালো লাগছে না, কারণ অনেকের মন মেজাজ খারাপ। তো সেই জন্য আমাদের ভালো লাগছিল না, কারণ একসঙ্গে ছায়াসঙ্গী হলে যেটা হয় আর কি। যাই হোক, ওখানে তো বসার জায়গা পাইনি, অন্যবার বসা হয়, চারিদিকে শুধু বাঁশ পড়ে রয়েছে। তো ওই জন্য টোটো করে আমরা চলে গেলাম মদনতলায়, আমাদের মদনেশ্বর মন্দিরে। এর আগে যারা আমার রেগুলার মানে ভিউজার বলা যেতে পারে, তো তারা জানো। তো এখানেই একটা ক্লাব আছে, তো সেই ক্লাবের প্রতিমা খুব সুন্দরভাবে হয়। এবারে খুব কমের মধ্যে দিয়ে সারা হয়েছে, বেশ সুন্দর। কিন্তু অদ্ভুত টাইপের প্রতিমাটা। এখানে কেন মা সরস্বতীর কোলে গণেশ বসে রয়েছে বুঝতে পারলাম না। হ্যাঁ, গণেশ তো ডেফিনেটলি ভাই, কিন্তু তাও জানি না, এরকম এরকম অদ্ভুত মূর্তি আমি আগে কখনো দেখিনি, যে মা সরস্বতীর সাথে গণেশও রয়েছে। আর মাথার ওপরে ওই যে অনেকগুলো হাত রয়েছে, ব্যাপারটা কি জানি না। তো এটার একটা টুইস্ট আছে। আমাদের মাই ডিয়ার অনু, বলবো কি অনু, রাগ করিস না, হ্যাঁ বলছি তো। অনুর হাজবেন্ড মানে আমাদের ডিয়ার জামাইবাবু, সে কিন্তু এই ডেকোরেশনটা পুরোটা করে, মানে এই মণ্ডপ সজ্জাটা। তো স্বাভাবিকভাবেই সামনে বিয়ে বলে তার একটু অসুবিধা হয়েছে বলে মোটামুটির ওপর করা হয়েছে আর কি। কিন্তু ভীষণ সুন্দর তার হাতের কাজ। আমাদের ওখানকার সরস্বতী পুজোতে হোক বা দুর্গা পুজোতে হোক, প্রতিটা অকেশনেই কিন্তু ওই দাদার কাজ থাকে। যাই হোক, তারপরে এই যে ভোলে বাবার একটু দর্শন করলাম। ভোলে বাবাকে চাদরে ঢেকে রাখা হয়েছে, শীতকাল তো ঠান্ডা লাগবে। তো এখানেও আমরা আড্ডা মারি, বসি, প্রচুর ছবি তুলি, গল্প করি। প্রথমে স্কুলের উল্টো দিকের যে প্রাইমারি স্কুল রয়েছে সেখানকার মাঠে হয়, তারপর এখানকার। এই মন্দিরটাকে আগেও দেখিয়েছি, আবার একবার দেখালাম। এটা খুব শান্তির জায়গা। প্রত্যেক মাসের সোমবারে আমি একবার করে যাই এখানে পুজো দিতে, বেশ ভালো লাগে। আর কি বলবো, এই মন্দিরটার তো অনেক বিশেষত্ব আছে, সেটা আগে ভিডিওতে বলেছি।
দেখে নিও, আশা করি ভালো লাগবে আর কি সেসব ভিডিওগুলো দেখতে। তো যাই হোক, এখানে একটু গল্প সল্প করার পর বসার পর তারপর আমরা ফাইনালি বাড়ির পথে রওনা দিচ্ছি। এবারে সেরকম কেউ নেই, ফাঁকা ফাঁকা লাগছে, মনটা খুব খারাপ লাগছে, যেভাবেই মানুষ হারিয়ে যায়, বন্ধু হারিয়ে যায়, সবাই হারিয়ে যায়। যাই হোক, তবুও আশা রাখছি যে কয়েকজন রয়েছি সেই কয়েকজন যেন সারা জীবন থাকতে পারি। তো চলো, এই ছিল আমার সরস্বতী পুজোর ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সবাই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। চলো, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে, আবার পরের বছর সরস্বতী পুজোতে। আর আমরা যেন এক থাকতে পারি এটা আশীর্বাদ করো। আর ভাই, তোদেরকে বলছি প্লিজ এক থেকে যাস, আর একা একা একদম ভালো লাগে না। আর এই দিনটাতে বন্ধু ছাড়া, ওই যে বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এরকমই অবস্থা। চলো বাই, দেখা হবে পরের ভিডিওতে।